সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিতে ডুবে গেছে সড়ক, কাপ্তাই হ্রদে বেড়েই চলেছে পানি। টাঙ্গাইলে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষ, 2 মোটরসাইকেল আরোহী সহ নিহত 3 জন। টয়লেটের মানব বর্জ্যে হচ্ছে জৈব সার, ব্যবহার করছে চাঁপাইনবাবগঞ্জের 200 পরিবার। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রামে একটি কালভার্ট ভেঙে পড়েছে। রাঙামাটিতে উজান থেকে পানি নামতে থাকায় বেড়েই চলেছে কাপ্তাই হ্রদের পানি। টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বাইজিৎ এলাকায় অক্সিজেন মোড়ে একটি কালভার্ট ভেঙে গেছে। এতে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন। এ সময় ভেঙে পড়া সেতুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। উজান থেকে পানি নামতে থাকায় রাঙামাটি কাপ্তাই হাদের পানি বেড়েই চলেছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 16টি জলকপাট 2.5 থেকে 3 ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে। জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে জামালপুর পৌর এলাকার কয়েকশো পরিবারের মানুষ। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বাড়ির মধ্যে পানি, ঘরের দিয়ে পানি, রাস্তাতে যাই পানি, রাস্তাঘাটে বাড়ার পাইনে, চলবার পাইতেছি না, খাওয়া পানি এই আনন্দ করতেছে না। পৌর কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। জেলখানার যে মূল ড্রেনটি রয়েছে এটার সাথে যেখানে পানি জমে সেটার একটা সংযোগ ড্রেন আমরা নির্মাণ করব, বা যেহেতু পানি থাকার ফলে সেটা শুরু করা যাচ্ছে না, ফলে আমি মনে করি যে অতি দ্রুতই এই জলাবদ্ধতা নিরসন হবে। নওগাঁয় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে জেলার প্রধান নদী ছোট যমুনা ও আত্রাই নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ভারী বর্ষণের কারণে 5 শতাধিক হেক্টরের জমির ফসল পানির নিচে তলিয়ে গেছে। দীপ্ত, বার্তা কক্ষ। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে মাছ শিকারে গিয়ে ডুবে যাওয়া ট্রলার ও এক জেলের মরদেহ। সকাল 9:30টায় ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ট্রলারটি ভেসে আসে। ট্রলারের মধ্যে ভেসে আসা জেলের নাম ইদ্রিস হাওলাদার। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত 25 জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার 75 কিলোমিটার গভীরে 15 জেলে সহ এফবি সাগরকোনা নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। সমুদ্রে 4 দিন ভেসে থাকার পর 10 জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে গত 1 আগস্ট নজরুল ইসলাম নামের এক জেলের মরদেহ সৈকতের মীরাবাড়ি পয়েন্টে ভেসে আসে। ট্রলার ডুবির ঘটনায় এখনও 3 জেলের সন্ধান পাওয়া যায়নি। কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মনিরুজ্জামান বলেন, লাশ সহ ট্রলারটি উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলে পিকআপ ও মোটর সাইকেলের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। ভোরে উপজেলার বিলাসপুর বটতল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল আরোহী জামালপুরের মিলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের জিন্নাত আলীর ছেলে আলামিন ও মোহাম্মদ আমিনুলের ছেলে স্বপন মিয়া এবং পিকআপ ভ্যানের চালক জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ি এলাকার মৃত নূর ইসলামের ছেলে মোহাম্মদ জুয়েল। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও মোটরসাইকেলের 2 আরোহী নিহত হন। মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। লক্ষ্মীপুরের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জনের মৃত্যুর দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত চালক গ্রেপ্তার হয়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে অনুদান দেওয়া হয়েছে। বুধবার মাইক্রোবাস দুর্ঘটনায় লক্ষ্মীপুরে ওমান প্রবাসী বাহারুদ্দিনের পরিবারের 7 জনের মৃত্যু হয়। দীর্ঘ সময় পার হলেও এখনও অভিযুক্ত চালক রাসেল হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলাও করা হয়নি। চালক গ্রেপ্তার না হয় ক্ষোভ প্রকাশ করেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। তারা জানান, চালক রাসেলের খামখেয়ালির কারণে এতগুলো মানুষের প্রাণ গেল।
এদিকে বৃহস্পতিবার দুপুরে নিহতদের বাড়িতে আসেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা। এই সময় নিহতদের পরিবারের খোঁজ খবর নেন তারা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে 1,25,000 টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। ইকো টয়লেটের মানব বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার, আর সেই সার ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন করছে চাঁপাইনবাবগঞ্জের 200 কৃষক পরিবার। গত 10 বছর ধরে মানব সার ব্যবহার করে ধান, গম, টমেটো, আলু সহ অন্যান্য ফসল উৎপাদন করছেন তারা। উৎপাদন খরচ কম এবং এই সার ব্যবহারে বাম্পার ফলনে খুশি কৃষকরা। থোকায় থোকায় ধরেছে বেগুন, টমেটো সহ বিভিন্ন ফসল। বিস্তীর্ণ মাঠ জুড়ে চাষ করা হয়েছে ধান। বাম্পার ফলনে খুশি চাষিরা। তবে এসব ফসল চাষাবাদে ব্যবহার করা হয়েছে মানব বর্জ্য থেকে উৎপাদিত জৈব সার। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ও গোবরতলা ইউনিয়নের 200টি পরিবার ফসল উৎপাদনে ব্যবহার করছে মানব বর্জ্য থেকে তৈরি জৈব সার। কৃষকরা জানান 2011 সাল থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর পিপলস অ্যাকশন ইন চেঞ্জ অ্যান্ড ইকুইটি স্পেসের সহযোগিতায় ইকো টয়লেট স্থাপন ও ব্যবহার শুরু করেন তারা। কৃষকদের দাবি, এই সার ব্যবহারে কমেছে উৎপাদন খরচ, বেড়েছে উৎপাদন। এছাড়া ইকো টয়লেট থেকে প্রাপ্ত প্রসেস করা প্রস্রাব জমিতে ইউরিয়া, ফসফেট ও পটাশের কাজ করে, পাশাপাশি জমির উর্বরতাও বাড়ায়। ধানের জমিতে ব্যবহার করতে পারি, তারপরে আপনার বেগুনের ভুঁইয়ে ব্যবহার করতে পারি। যেগুলা চাষ করছি সেগুলা থেকে আমরা ভালোই পাচ্ছি। ইকো টয়লেটের সার আমি প্রায় 6 মাস থেকে ব্যবহার করছি। ইকো টয়লেটের সার আপনার প্রচন্ড কাজে লাগে, প্রচন্ড উপকার পেয়েছি। আমি যে বেগুনের জমি আছে, বেগুনের জমিতে দিয়েছি, উপকার ভালো রেজাল্ট পেয়েছি। সার থেকে আমরা অনেক উপকার পাই, ফলন বেশি হয়। ক্ষতিকর দিক না থাকায় ও লাভবান হওয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠী ও কৃষকদের মাঝে ইকো টয়লেট ব্যবহার বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা। প্রত্যেকটা মানুষেরই বাড়িতে কিন্তু এই আমাদের একটা কারখানা, জৈব সারের আমরা কারখানা কিন্তু আমরা করেছি এই ইকো টয়লেটের মাধ্যমে। এই ব্যবহার করার ফলে দেখা গেছে যে এই খাবারের মানের মধ্যেও একটা কম বেশি আছে। এই খাবারটা পুষ্টি মানটা কিন্তু ভালো থাকে। আবার দেখা গেছে যে এই খাবারের মাধ্যমে বাচ্চাদেরও কিন্তু একটা পুষ্টি, এটাও কিন্তু বোঝা যায় যে তারা বাচ্চা কিন্তু সুস্থ থাকে। বিশেষজ্ঞদের দাবি, নিরাপদ খাদ্য উৎপাদন ও জমির গুণগত মান ঠিক রাখতে ইকো টয়লেটের মাধ্যমে জৈব সার উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই। যখন পচে যাবে, ডিকম্পোস্ট হয়ে যাবে, সেটা কিন্তু তার কোনো দুর্গন্ধ থাকবে না এবং এখানে কিন্তু অন্য কোনো আর সমস্যা থাকে না। সেটা মানুষ ইচ্ছা করলে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারবে। এতে করে পরিবেশের যেমন সহায়ক হচ্ছে, একই সাথে মাটির স্বাস্থ্য সুরক্ষিত হচ্ছে এবং আমাদের এখান থেকে যে ফসলটা উৎপাদন হবে সেটা নিরাপদ ফসল হবে। ওই বর্জ্যটা এটা যতটা যদি ফেলা হতো তাহলে দেখা গেল যে পরিবেশ, পানি, অন্যান্য যে দূষিত হতো, সেই দূষণের হাত থেকে এই ইকো টয়লেটের মাধ্যমে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, একটা সিস্টেমের মাধ্যমে জৈব সার তৈরি হচ্ছে। দৃশ্যত মনে হলো যে এটা পরিবেশ বান্ধব। একটি ইকো টয়লেট থেকে বছরে 150 কেজি জৈব সার উৎপাদন করা যায়, যা ব্যবহার করা যায় 1 বিঘা জমিতে। এতে ফসল উৎপাদনে বিঘা প্রতি সাশ্রয় হয় প্রায় 3000 টাকা। দীপ্ত বার্তা কক্ষ। সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে জামালপুরের একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনালটি। কাদামাটি ও নোংরা পরিবেশের কারণে যাত্রী ও চালকদের কাছে এটি এখন দুর্ভোগের অপর নাম। বাস স্ট্যান্ডটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন ব্যবহারকারীরা। খসে গেছে টার্মিনাল ভবনের ছাদের পলেস্তার, কোথাও কোথাও বেরিয়ে এসেছে ছাদের রড। এতে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। শুধু তাই নয়, সামান্য বৃষ্টিতে টার্মিনালের সামনে জমে থাকে নোংরা ও কাদা পানি। এই চিত্র জামালপুরের একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনালের। ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা অফিস করতেছি, এটা একটা। তারপরে পানি নিষ্কাশনের টার্মিনালের কোনো ব্যবস্থা নাই। একটা ড্রাইভার জানাবে গায়ে উঠতে পারে না, 2-1 দিন পরে পরে একটা দুর্ঘটনার শিকার হইতেছে। এই বসার ব্যবস্থাটা ঠিক মতো নাই। জেলার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 1983 সালে 2 একর 88% জায়গার উপর নির্মিত হয় টার্মিনালটি। এরপর থেকে এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণের কিংবা আধুনিকায়নের কোনো ছোঁয়া লাগেনি এখানে। সারাদিন গাড়ি চালায় যে আমি যাত্রীও নামামু, এই যাত্রী নামার সুযোগ সুবিধাও নাই। আর কোনো পরিবেশ নাই গাড়ি থোয়ার, এক হাত প্যাক হয় যখন বৃষ্টি হয়। বাবা মা বুড়া শাশুড়ি আসলে অনেক কষ্ট হয়।
টার্মিনালটির উন্নয়নে 24 কোটি টাকার একটি পরিকল্পনার কথা জানায় জেলা প্রশাসন। তো এই অর্থ বছর আমাদের 1.5 কোটি টাকা আপনার জেলা আন্তঃজেলা বাস টার্মিনালের জন্য বরাদ্দ হয়েছে। আশা করি এটা খুব দ্রুত আমরা টেন্ডারে যাব, টেন্ডার হলেই পরে আমরা কাজ ধরবো। আশা করি যে এই প্রকল্প বাস্তবায়ন হলে এখন যে খানাখন্দ আছে, তারপর পানি জমে আছে, সেটা সমস্যার সমাধান হবে। প্রতিদিন এই টার্মিনাল থেকে ছেড়ে যায় ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন জেলার পরিবহন। দীপ্ত বার্তা কক্ষ। সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশালে ব্লকেট কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে নথুল্লাবাদ সড়ক আটকে দেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল বিকেলে আধা ঘন্টার জন্য সড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি ঘোষণা করে তারা। আন্দোলনকারীরা স্বাস্থ্য খাতের বৈষম্য চলবে না দেয়ার ঘোষণা দেয়। সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না, স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙতে হবে। 11 দিন যাবত রাজপথে আছি। আমাদের দাবি হলো শেরেবাংলা মেডিকেল কলেজ সহ সারা বাংলাদেশের স্বাস্থ্য খাত সংস্কার। এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে, কর্তৃপক্ষ ঘুমন্ত অবস্থায় রয়েছে। শেরেবাংলার অবস্থা এবং ভোগান্তি সাধারণ মানুষ আর কোনোভাবে নিতে পারছে না। গাজীপুরে এক সংবাদ কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই ঘটেছে এই হামলার ঘটনা। আনোয়ার হোসেন নামে ওই সংবাদ কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয়। বুধবার বিকেল 5টার দিকে গাজীপুর সদর থানার সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা তাকে নির্মমভাবে মারধর করে টেনে হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো হস্তক্ষেপ করেননি। চিকিৎসক জানিয়েছেন তার পায়ে মারাত্মক জখম এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিতে ডুবে গেছে সড়ক, কাপ্তাই হ্রদে বেড়েই চলেছে পানি। টাঙ্গাইলে পিকআপ মোটরসাইকেল সংঘর্ষ, 2 মোটরসাইকেল আরোহী সহ নিহত 3 জন। টয়লেটের মানব বর্জ্যে হচ্ছে জৈব সার, ব্যবহার করছে চাঁপাইনবাবগঞ্জের 200 পরিবার। এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দীপ্ত স্পোর্টস।